নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ ওজন বাড়ছে অথবা হঠাৎ ওজন কমে যাচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, ত্বক একটু মনে হচ্ছে রুক্ষ হচ্ছে, আপনার মেজাজটা ভীষণ কিটকিটে লাগছে, আর তারপর তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ডিপ্রেশন, রাগ। এরকম সমস্যা হলে আমরা অনেক সময় মনে করে থাকি এটা সাধারণ সমস্যা, কিন্তু শুধুই কি তাই? আচ্ছা, এর পিছনে কি লুকিয়ে থাকতে পারে আপনার থাইরয়েড হরমোনের গোলমাল? আজকে আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো। আজকে আমি আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডক্টর শুভঙ্কর চৌধুরীকে। নমস্কার স্যার, প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। অনেকেই বলছেন যে আমরা ডায়েট করছি দীর্ঘদিন ধরে, কিন্তু কিছুতেই ওজন আমাদের কমছে না। থাইরয়েডের সমস্যা কি বলবেন? আমাদের কাছে অনেক সময় পেশেন্টরা নিজেরাই থাইরয়েডের পরীক্ষা করে নিয়ে আসেন, বা কখনো কোনো ফ্যামিলি ফিজিশিয়ান, জেনারেল প্র্যাকটিশনার, তিনি একজন ওয়েট বেশি মহিলাদের ক্ষেত্রে বেশি দেখি, তারা বেশি কনসিয়াস এই বিষয়ে থাইরয়েডের পরীক্ষা করে নিয়ে এলেন। থাইরয়েডের রিপোর্টে আমাদের নর্মাল টিএসএইচটার ওপর আমরা বেশি গুরুত্ব দিই, সেটা নর্মাল আপার লিমিট 4.5-5 অবধি, ধরুন 6-7 নিয়ে এলেন। এবং এখানে যিনি এই টেস্টটা করিয়েছেন, সে ডাক্তার, যে ফ্যামিলি ফিজিশিয়ান বা পেশেন্ট, সকলেই খুব হয়তো একটা উৎফুল্ল বোধ করেন, এই তো একটা কারণ পেয়ে গেলাম, এবার তাহলে চিকিৎসা করি, এবার স্পেশালিস্টের কাছে যাই। তো এইখানে বলার হচ্ছে যে এই যে একটুখানি মাত্রায় টিএসএইচটা বেড়ে গেল, এইটা কিন্তু ওজন বাড়ার কারণ নয়। ওজন বাড়ার সঙ্গে এই সমস্যাটাকেও দেখতে হবে, সেটাকে চিকিৎসা করতে হতে পারে। অনেক ক্ষেত্রে জাস্ট একটু বেশি হলে ওষুধ দিতে হয় না, স্পেসিফিক ইনস্ট্যান্স ছাড়া। কেউ একজন প্রেগনেন্সি প্ল্যান করছেন বা প্রেগনেন্সির মধ্যে টিএসএইচ একটু বেশি এসছে, সেখানে ওষুধ দিতে হয়, সেটা আলাদা। অর্থাৎ এবার যে থাইরয়েডের ডেফিসিয়েন্সি হলে, থাইরয়েড হরমোনটা তো একটা মেটাবলিক স্টিমুলেটর, শরীরকে স্টিমুলেট করে, সুতরাং তার অভাব হলে ওজন বাড়তে পারে। কিন্তু এই বাড়ার পরিমাণটা ইভেন যাদের ফ্র্যাঙ্ক হাইপোথাইরয়েডিজম, যেটা ওই টিএসএইচ একটু বেশি, সেটাকে আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, যে ঠিক পুরোপুরি হাইপোথাইরয়েডিজম না, ওই কাছাকাছি। ইভেন ফ্র্যাঙ্ক হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়তে পারে, কিন্তু সেটা 2-3 কিলো 4 কিলো, তার চেয়ে বেশি নয়। অর্থাৎ কারোর যদি ওজন এখন 80-90 কিলো হয়ে থাকে এবং তার যদি থাইরয়েডের রিপোর্টে কোনো দোষ থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকে, থাইরয়েডের ডেফিসিয়েন্সি থাকে, সেখানে থাইরয়েডের ওষুধ দিতে হবে অনেক ক্ষেত্রে, কিন্তু দিলে ওজনটা অটোমেটিক্যালি কমে যাবে তা নয়। ওজন কমানোর অন্যান্য যা ব্যবস্থা সেগুলো নিতে হবে। আমার চুল পড়ে যাচ্ছে, আমার ত্বকটা রুক্ষ হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে, এগুলো কি থাইরয়েডের লক্ষণের সঙ্গে সংযুক্ত? একদম, মানে এই যে সিমটম যেগুলো, এগুলো সব থাইরয়েডের বিভিন্ন রকম সমস্যার সঙ্গে যুক্ত থাকতে পারে, থাইরয়েডের ডিসঅর্ডারের জন্য হতে পারে। কিন্তু এই সিমটমগুলো খুব কমন সিমটম, এগুলো থাইরয়েডের সমস্যা ছাড়াও হতে পারে। আচ্ছা, এখন থাইরয়েডের টেস্ট যেহেতু বেশ সহজ টেস্ট এবং ভীষণ কস্টলি টেস্ট নয়, থাইরয়েডের চিকিৎসাও খুব কস্টলি নয়, সেই জন্য নিশ্চয়ই এই ধরনের সিমটম থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেখানে অন্যান্য আর কি হিস্ট্রিতে আর কি সিমটম আছে, সাইন্স কি আছে, এক্সামিন করে কি পাওয়া যাচ্ছে এবং থাইরয়েডের রিপোর্টটা কেমন আছে দেখে যে স্পেশালিস্ট তিনি চিকিৎসা করলে অনেক ক্ষেত্রেই উন্নতি হবে। কোন কোন লক্ষণ দেখলে বা কোন কোন অসুবিধা হলে একজনকে বলবেন, বা তার কি ধরনের পারিবারিক ইতিহাস থাকলে একজনকে বলবেন যে তার থাইরয়েডটা টেস্ট করা দরকার? যেহেতু থাইরয়েডের হরমোন সারা শরীরে কাজ করে, থাইরয়েডের হরমোনের অ্যাবনর্মালিটি হলে সেটা খুব কমে যেতে পারে, আবার বেশি বেড়েও যেতে পারে, তার সিমটমগুলো নানাবিধ হতে পারে। সেই জন্য একদম স্পেসিফিক কয়েকটা সিমটম বলা ডিফিকাল্ট। যে কোনো
রকমের আনইজিনেস, এনার্জি ঠিক পাচ্ছে না, কাজ করতে ইচ্ছে করছে না, একটুখানি ওজন বেড়েছে, চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে, মাথার চুল পড়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মাসিকের সমস্যা হচ্ছে, মহিলাদের ক্ষেত্রেই বিশেষ করে আবার বাচ্চা নেওয়ার সমস্যা হচ্ছে, ইনফার্টিলিটির সমস্যা হচ্ছে, বা আর্লি প্রেগনেন্সিতে প্রেগনেন্সি লস হয়ে যাচ্ছে, বা বাচ্চাদের ক্ষেত্রে বাড় ঠিক মতো হচ্ছে না। এগুলো সবই কিন্তু আমাদের থাইরয়েডের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। সুতরাং এগুলো সব ক্ষেত্রেই ইটস ওয়ার্থ যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে থাইরয়েড যদি খুব বেড়ে যায় বা থাইরয়েড যদি কমে যায়, তাহলে আমাদের শরীরে কতটা ক্ষতি হতে পারে, যেটা খুব অ্যালার্মিং বা বিপজ্জনক? থাইরয়েড রিলেটেড ক্ষতিগুলো তো শর্ট টার্ম ক্ষতিটা হয়তো ইমিডিয়েটলি হয়তো কেউ মানে অ্যালার্মিং বলতে শর্ট টার্ম ইমিডিয়েট কি সমস্যা হতে পারে, সেগুলো খুব সিভিয়ার থাইরয়েডের ডেফিসিয়েন্সি হলে সেটাকে মিক্সিডিমা কোমা বলে। সেটা থাইরয়েডের ডেফিসিয়েন্সি থাকলে কয়েক মাস তো বটেই, কয়েক বছর ধরে থাইরয়েডের ডেফিসিয়েন্সি আছে কিন্তু সেটা ডায়াগনোজড হয়নি, চিকিৎসিত হয়নি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ডায়াগনোজড হয়েছে অনেক বছর আগে, চিকিৎসা শুরু হয়েছিল, কিন্তু কোনো কারণে গাফিলতির জন্য এই তো ওষুধ চলছে, ঠিক আছে থাক, বন্ধ হয়ে গেল ওষুধ, তারপরে কয়েক মাস ওষুধ খাননি, তারপরে তাকে এরম সিভিয়ার অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সো এইটা একটা অ্যালার্মিং দিক থাইরয়েডের ডেফিসিয়েন্সির। অন্যদিকে থাইরয়েডের হরমোন যদি বেশি শরীরে খুব হয়, বিশেষ করে তার ওপর যদি আরেকটা কোনো চাপ শরীরে আসে, কোনো একটা স্ট্রেস আসে, সেটা একটা ইনফেকশন হতে পারে, একটা তার সঙ্গে নিউমোনিয়া হলো, বা তার সঙ্গে তার একটা মেজর সার্জারি হলো, অপারেশনটাও কিন্তু একটা শরীরের উপর একটা স্ট্রেস। এইসব কারণেও যে থাইরয়েডের আধিক্যের জন্য সমস্যা, তার থেকেও একটা সিভিয়ার থাইরোটক্সিক ক্রাইসিস বলে, তাতেও মানে প্রাণ বিপন্ন হতে পারে। সেটাও আরেকটা অ্যালার্মিং সিচুয়েশন, যেখানে হসপিটালাইজড হতে হয়। অন্যান্য ক্ষেত্রগুলোতে এইটা নিশ্চিত চিকিৎসা না করলে কোয়ালিটি অফ লাইফ ঠিক মেনটেন্ড হবে না, এবং তার থেকে নানা রকম কমপ্লিকেশনসও হতে পারে। যেমন ধরে আমরা যদি থাইরয়েডের ডেফিসিয়েন্সি থাকে, হাইপোথাইরয়েডিজম, তাতে না রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। আর আমরা জানি কোলেস্টেরল মাত্রা বেশি থাকলে সেটা আর্টারির মধ্যে জমা পড়ে আর্টারিকে ব্লক করে দিয়ে হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করতে পারে। সুতরাং অনেক দিন ধরে না চিকিৎসিত হলে এটার থেকে হার্ট অ্যাটাকও হতে পারে। আচ্ছা। অন্যদিকে হাইপার থাইরয়েডিজম, যেখানে থাইরয়েড হরমোন বেশি, সে হার্টটাকে শর্ট অফ হুইপ করে, আরও বেশি বেশি তাড়াতাড়ি হার্টটাকে বিট করায়, হার্ট রেট খুব বেড়ে যায়, এবং গিয়ে একটা ইররেগুলার হার্ট বিট, হার্ট রিদম এসে যেতে পারে, যেটা অ্যাগেন ক্যান বি ফেটাল অলসো। অ্যারিথমিয়াজ আমরা বলি, এট্রিয়াল ফিব্রিলেশন, হার্টের ইররেগুলার বিট, খুব র্যাপিড বিট। সো এইগুলো হচ্ছে আরও কিছু উদাহরণ যেখানে সিভিয়ার একটা কমপ্লিকেশন হতে পারে থাইরয়েডের ডেফিসিয়েন্সি বা এক্সেস, সেটা যদি ঠিক সময় মতো চিকিৎসিত না হয়। কি আমরা ওষুধ শুরু করি, তার কারণ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটার হরমোনটা তৈরি করতে পারছে না, সেটা কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে। এটা কিছু ক্ষেত্রে অপারেশন করে থাইরয়েড গ্ল্যান্ড বাদ দেওয়া হয়েছে, বা রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মাধ্যমে থাইরয়েডটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম হতে পারে। বা নিজের থেকে মোস্ট কমনলি অটো ইমিউন ডিজিজের জন্য থাইরয়েডটা ড্যামেজড হয়ে গেছে আর হরমোন তৈরি করতে পারছে না। সেখানে তার যে হরমোন শুরু করা হলো, সেটা সারা জীবনই মোস্ট অফ দ্য টাইম খেয়ে যেতে হয়। কোনো খুব রেয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে আবার ডোজ রিকোয়ারমেন্ট কমে আসে, আবার ওষুধ লাগছে না, এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ইয়াং এজে, অ্যাডোলেসেন্ট এজে এরকম ঘটনা হয় যে সেই সময় খুব অ্যাবনর্মাল ছিল থাইরয়েডের রিপোর্ট, চিকিৎসা করা হলো, কিন্তু 5 বছর 10 বছর পরে আর দেখা গেল যে আর ডোজ লাগছে না। সেটা কিন্তু নিয়ম নয়। সুতরাং আমরা যখন শুরু করছি সারা জীবনই ওষুধ খাবেন, এইটা মনে করি শুরু করতে হবে। ওষুধের ডোজ কিছুটা চেঞ্জ হতে পারে। তো এটা গেল প্রথম পার্ট, যে মোস্টলি সারা জীবন। অন্য যে থাইরয়েডের ওভার অ্যাক্টিভিটি, যেটা
হাইপার থাইরয়েডিজম, সেখানে আমরা অন্য রকমের ওষুধ ব্যবহার করি, যে থাইরয়েড হরমোন যাতে কম তৈরি হয় সেরকম ওষুধ দিই। এইখানে অনেক ক্ষেত্রেই ওষুধ কিছুদিন পরে, 1.5 বছর 2 বছর পরে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি দিন কন্টিনিউ করতে হয়, ওষুধ বন্ধ করা যেতে পারে, করা হয়। সুতরাং সারা জীবন খেতেই হবে যে কোনো থাইরয়েডের সমস্যায় তা নয়, বাট অনেক ক্ষেত্রেই সারা জীবন খেয়ে যেতে হবে। এবার খেয়ে যাওয়ার মানুষের মনে একটা স্বাভাবিক একটা দুশ্চিন্তা, একটা ওষুধ খেয়ে যাব সারা জীবন, তার কি পার্শ্ব প্রতিক্রিয়া ক্রিয়া হবে, সেখানেই আমরা যেটা অ্যাসিওর করতে পারি জোর করে, যে অন্য যে কোনো ওষুধ আপনি ধরুন, সে একটা শর্ট পিরিয়ডে অ্যান্টিবায়োটিকও যদি খান, থেকে নিয়ে যারা আমরা হার্টের অসুখের জন্য, কোলেস্ট্রল কমানোর জন্য, ব্লাড প্রেশারের জন্য, সুগারের জন্য যেসব ওষুধ দিই, সেগুলো সবই, সুগারের ওষুধের মধ্যে ইনসুলিনটা বাদ দিয়ে অন্য সব ওষুধই হচ্ছে আমাদের আমাদের কি বলে, আমাদের বডির বাইরের জিনিস, ফরেন এজেন্ট আমরা দিচ্ছি, কিন্তু তার অনেক লাভ আছে বলে আমরা দিচ্ছি, এবং সেগুলো অনেক ক্ষেত্রে সারা জীবন খেতে হয়। কিন্তু থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট যখন করছে হাইপোথাইরয়েডিজমে, সেটা তো শরীরের নিজের জিনিসটাই শরীর তৈরি করতে পারছে না, বাইরে থেকে ট্যাবলেট আকারে দেওয়া হচ্ছে। সুতরাং এইটাতে সাইড এফেক্ট হওয়ার চান্সেস আর ভেরি স্মল, প্রায় হয় না। তবে ডোজটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে হবে। তার ডোজ বেশি হয়ে গেলে তার সাইড এফেক্ট হতে পারে, খুব কম হয়ে গেলে সাইড এফেক্ট হতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু সেজন্য আমরা মোটামুটিভাবে অ্যাসিওর করতে পারি যে সারা জীবন খাচ্ছি বলে ওইটার জন্য দুশ্চিন্তা নেই যে ওর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে। আচ্ছা, এবার যে প্রশ্নে আসবে সেটা হচ্ছে যে থাইরয়েডের ওষুধ খাবার সময়টা এবং ওষুধটা কিভাবে খাওয়া হচ্ছে। আমার একটা এই প্রসঙ্গে প্রশ্ন আছে যে অনেকে কি করেন, সকালবেলা উঠে খালি পেটে যখন ওষুধটা খাচ্ছেন তার পাশাপাশি একসাথে খালি পেটে আরও 2-1টা ওষুধ নিয়ে নিচ্ছেন, এবং একটা নির্দিষ্ট সময়সীমা, যেটা আপনারা ডাক্তারবাবুরা বলেন, সেই ব্যবধানটা না রেখে দেখা যায় যে পরপর চা এবং ব্রেকফাস্ট পরপর হয়ে যাচ্ছে। এটা কি ভালো? এটা কি ঠিক? একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন। ওষুধ থাইরয়েডের, এটা আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্টের জন্য যে থাইরক্সিন ওষুধ দিই সেটার সম্বন্ধে কথা বলছি, অ্যান্টি থাইরয়েড ড্রাগের কথা বলছি না, যেটা হাইপার থাইরয়েডিজম চিকিৎসায় ব্যবহার করা হয়। এই থাইরয়েড হরমোন ওষুধ আইডিয়ালি খালি পেটে খেতে হবে, সকালে খালি পেটে খাওয়াটাই সবচেয়ে ভালো। এইটা খাওয়ার 40 মিনিটের মধ্যে অন্তত অন্য কোনো ওষুধ বা খাবার না খাওয়া ভালো, কারণ এগুলো সবই এই হরমোনের অ্যাবজর্পশনটাকে, ওষুধের অ্যাবজর্পশনটাকে ব্যাহত করতে পারে। আচ্ছা, তো সুতরাং এইটাই ফলো করা উচিত। একদম। আরেকটা হচ্ছে স্যার, যে ওষুধটা খাওয়া হলো, ওষুধটা খাওয়ার পর এমন কোনো খাবার আছে যে খাওয়াটা সাথে সাথে গ্রহণ করলে হয়তো সেই ওষুধের যে গুণাগুণ সেটা অনেকটা ব্যাহত হয়? না, ওই 40 মিনিট অন্তত একটা গ্যাপ রাখলে কোনোটাই সেরকম নেই। কিছু কিছু খাবার আছে, বিশেষ করে সয়া জাতীয় খাবার, সয়াবিন বেসড যেগুলো, সেগুলো থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশনটাকে ব্যাহত করে। কিন্তু ওইটাই কেউ যদি রোজ দুবেলা এতটা করে সয়াবিনের চাঙ্ক বা তাই দিয়ে তরকারি করে খাওয়া বা ইত্যাদি না খান, কখনো কখনো সপ্তাহে একদিন, মাসে একদিন বা মাসে 2 দিন 4 দিন খেলে কিছু ক্ষতি নেই। আচ্ছা, আর ওই গ্যাপটা তো এমনিতেই মেনটেন করা হবে, করলে কিছু সমস্যা নেই। আচ্ছা, এবার আমি একটু লাইফস্টাইল আর ডায়েটের প্রসঙ্গে আসবো। স্যার, ডায়েটের মাধ্যমে থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখার কোনো উপায় রয়েছে? এইটাই না খুব নিশ্চিত নেই, মানে থাইরয়েডের সমস্যা, বিশেষ করে থাইরয়েডের ডেফিসিয়েন্সি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আমরা দেখি হাইপোথাইরয়েডিজম, সেটার কারণটা একটু আগে আমি বলছিলাম যে অটো ইমিউন ডিসঅর্ডার। এটা একটা শরীর, আমাদের ইমিউন সিস্টেম আছে বাইরের রোগ জীবাণুর সঙ্গে ফাইট করার জন্য, কখনো কখনো এটা বিগড়ে যেতে পারে, কোনটা বাইরের কোনটা ভেতরের সে সিস্টেমটা চিনতে পারে না, শরীরের নিজের কোষকেই সে অ্যাটাক করে করে নষ্ট করে দেয়। এটা হচ্ছে বেসিক অটো ইমিউন ডিজিজের প্রিন্সিপাল। তো এই অটো ইমিউনিটিটা কেন হয় সেটা খুব নিশ্চিত করে জানা নেই। কোনো ডায়েটের মাধ্যমে, কোনো এক্সারসাইজের মাধ্যমে, কোনো যোগাভ্যাসের মাধ্যমে এটাকে যে মডিফাই করা যায়,
এটা এখনো পর্যন্ত নিশ্চিত জানা নেই, জানা গেলে হয়তো পরে আমরা অন্য কথা বলতে পারি, এখনো একেবারে। পর্যন্ত নেই বলবো। অন্য পার্টটা হচ্ছে যে থাইরয়েডের কাজ হচ্ছে হরমোন তৈরি করা। হুম। হরমোনটার একটা প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। আয়োডিন অভাব থাকলে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক কাজ করলেও, তার অটোইমিউনিটির জন্য থাইরয়েড গ্ল্যান্ড ডিস্ট্রয়েড না হলেও সে হরমোন ঠিকমতো তৈরি করতে পারবে না। সুতরাং আমাদের খাবারে যথেষ্ট আয়োডিন থাকার কথা, আচ্ছা। সেই অবধি খাবারের একটা ইম্পর্টেন্স আছে। হুম। এবার আয়োডিনটা অনেক বেশি বেশি খাওয়ারও দরকার নেই। আমাদের দেশে বিশেষ করে, বিভিন্ন ইউরোপেও ছিল, সেগুলো এখন কমে গেছে, যে আয়োডিনের অভাবজনিত সমস্যা ছিল। আমাদের দেশে আমরা কিছুটা সেটা সলভ করতে পেরেছি। আয়োডাইজড সল্ট হুম। চালু করেছেন সরকার, হুম। যে যে জিনিসটা মানুষের রোজই খাচ্ছেন সেরকম একটা জিনিস নেওয়া হয়েছে। কেউ পাউরুটিতে দিতে পারতো আয়োডিন, দুধে দিতে পারতো, কিন্তু সকলেই পাউরুটি খান না, সকলেই দুধ হয়তো খান না ইত্যাদি। তো নুনটা মোটামুটি সকলে খায় বলে এটা চুজ করা হয়েছে। এবং নিয়ম একেবারে ম্যান্ডেটরি, যে যে নুন মানুষের খাওয়ার জন্য বাজারে আসবে সেটাতে একটা নির্দিষ্ট পরিমাণে আয়োডিন থাকবে। এখন দেখা গেছে যে অ্যাকচুয়ালি বাজারে যে যা আমরা নুন যেটা কিনছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেই আয়োডিনের যে পরিমাণ থাকার কথা সেটা থাকে না। একদম। হয়তো যেখানে তৈরি হচ্ছে সেখানে ঠিক অ্যামাউন্ট দিয়েছে, কিন্তু তারপরে ট্রান্সপোর্টেশন প্রসেসে কোথাও কোথাও কিছু লস হতে পারে। বা যাই হোক, তো সুতরাং মোটামুটি একটা সাধারণ স্বাভাবিক ডায়েট যদি কেউ খান, তাতে আয়োডিন যথেষ্ট এসে যাবে। সেই জন্য আলাদা করে যে আয়োডিন যুক্ত খাবার খেতে হবে, বা কিছু হয়তো অ্যাডভার্টাইজমেন্ট অনেক সময় নানা রকম আসতে পারে, যে সিউইড, কেল্প, সেগুলোতে আয়োডিন অনেক থাকে, তো সেইগুলো হয়তো কেউ প্রমোট করতে পারে যে এইগুলো খাও তাহলে থাইরয়েডের সমস্যা হবে না। এরম কিছু নেই যে বিশেষ একটা খাবার খেতে হবে, এরম কিছু নেই। আচ্ছা, কিন্তু স্যার অনেক পেশেন্ট আছেন যাদেরকে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট করতে হয়, তাদের ক্ষেত্রে কি হবে? ঠিক, সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট করলে এই আয়োডিনের পরিমাণটা সল্টের মাধ্যমে কম আসবে। বাট অ্যাজ আই সেড, এখানে মানে কি বলবো, হিমালয়ের ফুটহিলস যেগুলো, সেইখানগুলো ছেড়ে দিলে আমাদের গ্যাঞ্জেটিক প্লেনসে, আমাদের রাজ্যে সাধারণভাবে সয়েলে যথেষ্ট আয়োডিন আছে। সাধারণভাবে কোনো কোনো বিক্ষিপ্ত জায়গা আছে যেখানে আয়োডিনের অভাব দেখা যায়। সুতরাং সেই সয়েলে যা কিছু গ্রো করছে, সে আমাদের ধান হোক, গম হোক, ডাল হোক, তরি তরকারি হোক, সে সয়েলের থেকে যথেষ্ট তাতে আয়োডিন এসে যাবে। সুতরাং সেগুলো আমরা যা খাচ্ছি তাতে সাধারণভাবে আয়োডিন যথেষ্ট পেয়ে যাব। কিন্তু যদি ধরি হিমালয়ান ফুটহিলস, সেখানে তো লোকের প্রেশার বেশি থাকতে পারে, তাকে সল্ট কম খেতে বলতে হতে পারে, সেখানে তাকে আলাদা করে আয়োডিন রিচ কিছু একটা নেবার ব্যবস্থা করতে হবে, তার হরমোনাল হেলথ ঠিক, থাইরয়েডের হেলথ ঠিক রাখার জন্য। সেখানে কিছু আয়োডাইজড কিছু প্রোডাক্ট, আয়োডাইজড অয়েল ইত্যাদি পাওয়া যায়, যেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। একেবারে। স্যার, আপনি সোয়ার কথা বললেন, আমাদের বাঁধাকপি নিয়ে একটা প্রশ্ন আছে, যে বাঁধাকপি কি যাদের থাইরয়েডের ডেফিসিয়েন্সি রয়েছে তারা কি খাবেন না? হ্যাঁ, এখন ইস্যুটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, আরও কিছু এই গ্রুপের খাবার আছে, ভেজিটেবলস আছে, যেগুলোতে একটা কেমিক্যাল থাকে যেটা থাইরয়েড হরমোনের সিনথেসিস, আমাদের শরীরে যে গ্ল্যান্ডের মধ্যে নর্মালি এই আয়োডিন বললাম, আরও কিছু অ্যামাইনো অ্যাসিড, তার সঙ্গে টাইরোসিন, এসব যোগ করে থাইরয়েড হরমোনটা তৈরি করে থাইরয়েড গ্ল্যান্ড করে, সেটা রক্তে সেটা ছেড়ে দেয়। তো সেই সিনথেসিস প্রসেসটাকে অ্যাফেক্ট করতে পারে। এখন এখানে কথা হচ্ছে যে এই যে কেমিক্যালটা আছে, যেটা কিনা থাইরয়েড হরমোনের সিনথেসিসকে অ্যাফেক্ট করতে পারে, সেই জিনিসটা কিছুটা থার্মোলাবাইল, তার মানে হচ্ছে হিটে
সেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই যে তরি তরকারি এগুলো কাঁচা সবজি হিসেবে যদি খায় কেউ, স্যালাড হিসেবে যদি খায়, তাহলে তার এফেক্টটা হওয়ার চান্স বেশি। আচ্ছা। রান্না করে এগুলো খেলে কিন্তু তার এই হার্মফুল এফেক্টটা চলে যাচ্ছে। প্লাস এই যে কোনো জিনিসই অগেন যদি রোজ দুবেলা করে শুধু বাঁধাকপি কেউ খান, তাহলে তার ক্ষেত্রে এটা একটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু আমরা সপ্তাহে একদিন বা দুদিন বাঁধাকপি খেলে একদম শান্তিতে কোনো দুশ্চিন্তা না করে খেতে পারেন, থাইরয়েডের ক্ষতি হবে না। দ্বিতীয় হচ্ছে যারা যাদের আমরা থাইরয়েডের ওষুধ দিলাম, যাদের হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হয়েছিল, চিকিৎসা দিলাম, তাদের ক্ষেত্রে আর সিনথেসিসের প্রশ্ন তো নেই। তাকে তো আমরা সিনথেসাইজ করেই ওষুধটা দিচ্ছি, আর গ্ল্যান্ড কি কতটা সিনথেসাইজ করবে তার উপর তো আমরা নির্ভর করছি না। সুতরাং তাদের ক্ষেত্রে তো আরও বেশি এই বাধার কোনো কারণ নেই। একেবারে স্যার, সব শেষে যেটা আসবো লাইফস্টাইলের প্রসঙ্গে, থাইরয়েডের যারা রুগী তাদের একটা বিরাট বক্তব্য থাকে যে আমার ভীষণ ক্লান্ত লাগছে, কাজ করতে ভালো লাগছে না, ঘুম থেকে উঠেও ঘুমটা মনে হচ্ছে যে আরেকটু ঘুমাই, এবং তার পাশাপাশি মেজাজটা ভীষণ খিটখিটে রাখলে রাগ হয়। লাইফস্টাইলের মাধ্যমে এই ব্যাপারটা কিছু পরিবর্তন করা সম্ভব স্যার? হ্যাঁ, কিছুটা। প্রথমে যেটা বললাম যে থাইরয়েড রিলেটেড যে সিমটমস, সেগুলো আদারওয়াইজ খুব কমন সিমটমস, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন কারণে সেটা থাকতে পারে, সবকটাই থাইরয়েডের জন্য না হতে পারে। তো এগুলো একটা জিনিস যে এই সকালে উঠেও আমরা ফ্রেশ বোধ করছি না, তার আরও অন্যান্য কারণ নানা রকম থাকতে পারে। কিন্তু একটা জিনিস যেটা সাধারণভাবে অতটা কনসিয়াসনেস এখনও আসেনি, এখন যেরকম ডায়াবেটিস বা থাইরয়েড রিলেটেড অ্যাওয়ারনেস অনেকটা হয়েছে আমাদের সাধারণের মধ্যে, সেটা হচ্ছে একটা কন্ডিশন আছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। রাত্রিবেলায় ঘুমের মধ্যে সর্ট অফ নিঃশ্বাসটা মাঝে মাঝে বন্ধ হয়ে যেতে পারে, খুব শর্ট পিরিয়ড, কয়েক সেকেন্ডের জন্য। আর এই নিঃশ্বাসের মাধ্যমেই তো আমাদের শরীরে অক্সিজেন আসে, অক্সিজেনটা সারা শরীরের সব কোষগুলোকে ঠিক কাজে সাহায্য করে। সেরকম ব্রেন সেলস আমাদের, তাদের অক্সিজেন দরকার। তো এই মাঝে মাঝে যদি রাত্রিবেলায় কয়েক সেকেন্ডের জন্য অক্সিজেনের অভাব হয়, তাহলে সেই ব্রেন সেলসগুলো যে রিফ্রেশড হতো রাত্রেবেলা ঘুমের মধ্যে, সেটা হতে পারছে না। সেটা না হওয়ার জন্য দিনের বেলা একটা ঘুম ভাব, টায়ার্ডনেস থেকে যেতে পারে। এই একটা দিক কিছু ক্ষেত্রে আমাদের একটু নতুন দিক, সকলে এটা নিয়ে জানেন না, এটা দেখার জায়গা আছে। আর ইরিটেশন ইত্যাদি এগুলো থাইরয়েডের ডেফিসিয়েন্সির জন্যও হতে পারে। ওভার অ্যাক্টিভ থাইরয়েড তাদের আর একটু বেশি হয়, ইরিটেবিলিটি বেশি হয়। থাইরয়েড হরমোনটা বেশি কাজ করলে, সব কিছুই আমাদের শরীরকে বেশি স্টিমুলেট করলে এটা বেশি হয়। তো সেখানে প্রথম স্টেপ তো হবে যে আগে ডোজগুলো ঠিক আছে কি না টেস্ট করে সেইটাকে ঠিক করে নেওয়া। সেটা করার পর তারপর যতটা সম্ভব লাইফস্টাইল অ্যাসোসিয়েটেড, বাড়ির অন্যদের কিছুটা কোঅপারেশন, নিজের টাইম ম্যানেজমেন্ট আজকের দিনে একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। লোকে সবসময় একটা স্ট্রেসের রয়েছে, কী করে এবার নেক্সট আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে, কী করে করবো, সেগুলো টাইম ম্যানেজমেন্ট এবং নিজেদের একটা সাম ফর্ম অফ রিক্রিয়েশন, সেটারও একটা সুযোগ করে রাখলে হয়তো আমরা আর একটু বেটার এইগুলোকে ফেস করতে পারবো। একেবারেই স্যার, সব শেষে যেটা আপনার কাছে প্রশ্ন করবো যে থাইরয়েড রোগীরা সব থেকে বড় ভুল কোনগুলো করে? থাইরয়েড রোগীরা একটা ভুল হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হয় যে থাইরয়েডের ওষুধ খাচ্ছেন অনেক দিন ধরে, থাইরয়েডের ডেফিসিয়েন্সি আছে, রিপোর্টটা নিয়ে এলেন যে গ্রসলি আনকন্ট্রোলড। কিন্তু আমি দেখতে পাচ্ছি, হয়তো আমার কাছেই আগে দেখিয়েছেন 6 মাস আগে, 1 বছর আগে, থাইরয়েডের ডোজটা বেশ যথেষ্ট ডোজ দেওয়া আছে। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, যেটা বলছিলাম যে লোকে আস্তে আস্তে ভুলে যান, বা কখনো কখনো একটা ফাইল শেষ হয়ে গেল, আবার একটা কিনতে হবে, দেখি না ডাক্তারবাবুর কাছে দেখিয়ে তারপর তুমি যদি ডোজ পাল্টে দেন তখন কিনবো, এইসব করে খাওয়া হলো না। তো এই রকমের রিপোর্টটা হলে আমরা প্রথমে জিজ্ঞেস করি ওষুধটা রোজ খাচ্ছেন কি। তো অনেক ক্ষেত্রেই রোগীরা বলেন হ্যাঁ ডাক্তার একদম রোজ খাচ্ছি। তো সেইটা বললে, কিন্তু যদি আসলে উনি খাচ্ছেন না, তার জন্য এই রিপোর্টটা হয়ে থাকে, তাহলে
রেগুলার খেয়ে যদি রিপোর্ট বেশি থাকে তাহলে আমাদের ডোজ বাড়াতে হবে। তো ডাক্তারবাবু অনেক ক্ষেত্রে এই প্রথম প্রশ্নটা না করে রিপোর্ট দেখে ডোজ বাড়িয়ে দিতে পারেন। যিনি একবার প্রশ্ন করেন তার উত্তরেও রোগী চায়, কে আর চায় যে বলতে না আমার ডাক্তারবাবু খায়নি, বলতে লজ্জা করে। কিন্তু সেইটা লজ্জা করার জন্য তার ক্ষতি হতে পারে যে এবার যদি ডোজটা বাড়িয়ে দিই সেই ওষুধের তাহলে থাইরয়েডের হরমোনের লেভেলটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে সেটা হার্টের ওপর বেশি চাপ দেবে, হাড়কে কমজোরি করে দেবে। সো এগুলো তার ক্ষতি হতে পারে। তো এইটা একটা ভুল হয় যে তারা এসে অনেক সময় ওটা চেপে যান যে না না আমি তো রেগুলার খাচ্ছি, এবং অনেক ক্ষেত্রে ওয়াইফ এসেন পাশে, হাজব্যান্ড বলেন না উনি তো রেগুলার খাচ্ছেন, তিনিও আরেকজন তাকে সাপোর্ট করেন, তো ন্যাচুরালি বাড়ির হাজব্যান্ড সাপোর্ট করবেন, সেটা এক্সপেক্টেড, কিন্তু সেটা ডাক্তারের চিকিৎসার ভুল হয়। আরেকটা হচ্ছে ওই যে ওষুধের খাওয়ার সময়টা ওই যে গ্যাপ রাখা, সেটা অনেক সময় তারা করেন না। তৃতীয় হচ্ছে যে ওষুধ যে রক্ত পরীক্ষা করার জন্য যখন আমরা ডোজ অ্যাডজাস্ট করার জন্য যদি যখন রক্ত পরীক্ষা করব সেদিন কি করবেন, সেদিনে সকালে ওষুধটা খাবেন কিনা, এইটা ভুল করেন তা বলবো না, এটা একটা বলে দেওয়া যে আমরা নর্মালি চাই যে সেদিন সকালে রক্তটা দেওয়ার পর তারপর ওষুধটা খাবেন, সেটা খেলে রিপোর্টটা বেটার ইন্টারপ্রিট করা যাবে। দর্শক বন্ধুরা, আমরা ডাক্তারবাবুর কাছে থাইরয়েড সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন উত্তরগুলো আলোচনা করলাম। তো আশা করি আপনাদের মনের মধ্যে অনেকগুলো কনফিউশন ছিল, অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেলেন। আর তার পাশাপাশি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক স্যার খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন। সেটা হচ্ছে যে থাইরয়েডের ওষুধ খাওয়া, প্রতিনিয়ত সেই নিয়ম করে খাওয়া, কোন সময় খাওয়া, আর থাইরয়েড পরীক্ষার আগে আপনাকে কি করতে হবে, এই সমস্ত বিষয় দিয়ে অবহিত হলে আশা করি দর্শক বন্ধুরা আপনারা অনায়াসে আপনার থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, নিজেকে সুস্থ থাকতে পারবেন, ভালো রাখতে পারবেন। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন। আপনার থাইরয়েড কি আছে, যদি সেটাও থেকে থাকে সেই থাইরয়েডে কত আছে সেটাও আপনি আমাদের কমেন্ট বক্সে এসে লিখে জানান। আপনাদের জন্য সবসময় আছি ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।